লাইট বন্ধ করে হেডফোনটা পরে নাও, কারণ আজকের গল্পের ঘটনাটা তোমার ঘরেও ঘটতে পারে। আমি স্বাগতা, আর এটা ভয়ের গল্প। হঠাৎ আলীর কাঁধে কে যেন হাত রাখতেই ভয়ে থমকে দাঁড়ায় সে। দূর থেকে কুকুরের ঘেউ ঘেউ শব্দ শুনতে পাচ্ছে আলী। ভয়ে ভয়ে পিছনে আলী তাকাতেই দেখে তার কাঁধে একটা কাটা মানুষের হাত ঝুলে আছে। সেই কাটা হাত থেকে রক্ত চুইয়ে চুইয়ে পড়ছে মাটিতে। হাতটা যেন মাত্রই কাটা হয়েছে। আলী প্রচণ্ড ভয়ে হাতটা ধরে দূরে ছুঁড়ে মারে। শরীরটা কাটা দিয়ে ওঠে আলী। কিছু বুঝতে পারছে আলী। ভয়ে পুরো শরীর জমে গেছে তার। হঠাৎ তার চোখের সামনে সেই কাটা হাতটা আগুন ধরে যায়। ভয়ে ঘাবড়ে গিয়ে দৌড়ে ছুটে পালায় সেখান থেকে। আয়াত ল্যাবে কাজ করছিল কালুর মৃত্যুর কারণ জানার জন্য। বেশ মনোযোগ দিয়ে পরীক্ষা নিরীক্ষা করছে। ঠিক সেই সময় আলী তার কাছে দৌড়ে ছুটে আসে। এমন আকস্মিকভাবে ছুটে আসায় আয়াত ধরফর করে ওঠে। আলীকে দেখে ভীষণ রাগ উঠে যায়। আরেকটুর জন্য কালুর মৃত্যু রহস্যটা জেনে যেত, কিন্তু আলী এসে সব কিছু নষ্ট করে দেয়। আর এতে করে আয়াতের হাত থেকে পড়ে যায় কালুর মৃত্যুর পরীক্ষাকৃত মেডিসিনটি। রেগে আয়াত বলে, ওহ শিট, এ কি করলে আলু? কালুর পরীক্ষাকৃত পাগুলো সব ভেঙে দিলে। কি এমন হয়েছে যে এইভাবে অনুমতি ছাড়া আমার ল্যাবে এসেছো? স্যার, আমাকে মাফ করে দিয়েন। আমি খুব ভয় পেয়ে আপনার কাছে দৌড়ে ছুটে আসলাম। রাবিশ! কি এমন হলো যে ভয়ে পেয়ে আমার কাছে ছুটে এলে? স্যার, হয়েছে কি, আয়াতকে সব কিছু ঘটনা খুলে বলে আলী। এসব কি বলছো? কালু তো মারা গেছে। সে তোমার সাথে কথা বলবে কি করে? লাশ কাটা ঘরে নিষেধ করলো কেন যেতে? ঘরে কে আছে? স্যার, আমি জানি না, আপনি চলেন স্যার, গিয়ে দেখবেন। লাশ কাটা ঘরে যেতে লাগলো আয়াত আর আলী। কথা বলে যাচ্ছে তারা। রাত তখন 10:25 বাজে। আয়াত খেয়াল করে হাসপাতালের করিডোর দিয়ে যখন যাচ্ছে কথা বলতে বলতে, তখন মানুষজন তার দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। আয়াত সেদিকে পাত্তা না দিয়ে আলীর সাথে লাশ কাটা ঘরে যেতে লাগলো। আলীর কথা মতো গিয়ে দেখে কিছুই হয়নি সেখানে। আয়াত প্রচণ্ড রাগ হচ্ছে আলীর উপরে। কত বড় বেয়াদব, তার সাথে মিথ্যে কথা বলে। আয়াত বলল, কই, কিছুই তো দেখছি না। কোথায় সে পুড়ে যাওয়া হাত? স্যার, এখানেই তো ছিল, গেল কোথায়? জাস্ট শাট আপ! রাত্রিবেলা মদটাত খেয়ে কি ভুলভাল দেখে আমার কাজের 12টা বাজিয়ে দিয়েছ? বেয়াদব কোথাকার! সরো দেখি। আয় আয়াত, চলে আয়। আলী ঠিক জানে সে ভুল দেখেনি, হাতটাও দেখেছে, আর কালুর সাথে কথা হয়েছে। কিন্তু কালু কোনো লাশ কাটা ঘরে আমাকে যেতে নিষেধ করেছে। কি আছে ঘরের ভেতরে? আলী যখন বারান্দায় পা রাখতে যাবে, মুহূর্তেই কোথা থেকে কতগুলো কুকুর এসে তার পিছনে ঘেউ ঘেউ করতে লাগলো, যেন তাকে নিষেধ করছে ঘরে না যেতে। হঠাৎ কুকুরের এমন আকস্মিকভাবে এসে ঘেউ ঘেউ করাই আলীর মনেই ভয় চেপে ধরে। প্রচণ্ডভাবে ঘামতে শুরু করছে। আকাশের চাঁদটাও কালো মেঘে ঢেকে গিয়ে চারপাশটা খুটখুটে অন্ধকার হয়ে গেছে। বুকে সাহস সঞ্চয় করে কুকুরগুলোকে তাড়িয়ে দিয়ে সোজা দরজা খুলে ভয়ে ভয়ে লাশ কাটা ঘরে ঢোকে। আলী ভেতরে ঢুকতেই দরজাটা ঠাস করে বন্ধ হয়ে যায়। আলী জোরে জোরে চিৎকার করে, কে দরজা বন্ধ করলে? দরজা খোলো! কিন্তু বাইরে থেকে কোনো সারা শব্দ আসছে না। হঠাৎ আলীর কানে দুজন লোকের কথা আসছে, আর সেই চৌ চৌ করে কিছু খাওয়ার শব্দ আসছে। পেছনে ভয়ে ভয়ে ঘুরে তাকাতেই আলীর মাথাটা চক্কর দিয়ে ওঠে। হাত পা প্রচণ্ড ভয়ে কাঁপছে। চোখের সামনে সে এই কি দেখছে? দেখে কালুর লাশটা খাবলে খুবলে খাচ্ছে দুইজন মানুষ। মানুষ মানুষ কিভাবে খেতে পারে এইভাবে? আলীর মাথায় কিছুই ঢুকতে পারছে না। তাদের হাতে রক্ত মাখা। কালুর অর্ধেক বডি খেয়ে ফেলেছে দুইজন লোকে। আলী ধীরে ধীরে কাছে যেতেই ভয়ে আঁতকে ওঠে। দেখে ডাক্তারের পোশাকে একজন মেয়ে যে ছুরি দিয়ে শরীরের মাংস কেটে কেটে দিচ্ছে আরেকজনকে, আর ওই লোকটা মাংসগুলো চিবিয়ে চিবিয়ে খাচ্ছে। এক বিভৎস চেহারা তাদের। আলী চিৎকার দিয়ে ওঠে। ঘুরে দাঁড়ায় সেই দুজন। বড্ড বিরক্তিকর দৃষ্টিতে তাকায় আলীর দিকে। ভয়ে চুপসে যায় আলী। পুরো শরীর থরথর করে কাঁপছে। ওই পিশাচ দুইজন এগিয়ে আসছে আলীর দিকে। হাতে ধারালো ছুরি। বাল্বের আলো দিয়ে ছুরিটা চকচক করছে। আলী ভয়ে ভয়ে পিছন দিকে পিঠ আটকে যায়। কাছে চলে আসলে
ওই মানুষ খেকোর নরপিশাচরাও। মেয়েটা আলীর গলায় ছুরি ধরতেই জোরে চিৎকার দিয়ে ওঠে আলী। আয়াত বাসায় ফিরে আসে রাত 12টা বেজে যায়। ফ্রেশ হয়ে মাকে ডাকতে লাগে খাবার দেওয়ার জন্য, কিন্তু তার ডাকে বাসায় কেউ সারা শব্দটুকুও করছে না। আয়াত মায়ের রুমে ঢুকে দেখে বাবা মা দুজনেই জেগে কথা বলছে। আয়াত বলে, কি ব্যাপার আম্মু, তোমাকে এতগুলো ডাক দিলাম, কোনো সারা শব্দ করলে না যে? তারা চুপ করে আছে, আয়াতের কথায় কোনো জবাবই দিচ্ছে না। কি হলো, কথা বলছো না কেন? কি বলবো, তুই যে আমার সন্তান ভাবতেই ঘৃণা হচ্ছে। জানিস আজ তোর জন্য রূপার মা কাছে এতগুলো কথা শুনতে হয়েছে, শুদ্ধ তোর জন্যে। কি? কিন্তু কেন? আমার দোষটা কোথায়? দোষ তোর না তো কার শুনি? নিজের হবু বউকে বাড়ি থেকে চলে যেতে কেউ বলে? মার কথা শুনে আয়াত যেন আকাশ থেকে পড়ল। এখন সে বুঝতে পারছে রূপা কেন তার সাথে এত ক্লোজ হয়ে থাকতো। এই কথা ভাবতেই ঠোঁটের কোণে এক চিলতে হাসির রেখা ফুটে ওঠে আয়াতের। আগে বলবে তো রূপা আমার হবু স্ত্রী, দোষ আমার না তোমাদের। কেন বলনি আগে? আয়াতের মায়ের রুম থেকে বেরিয়ে আসে। নিজের রুমে গিয়ে রূপাকে বেশ কয়েকবার ফোন দেয়, কিন্তু বেঁচে যাচ্ছে, ফোনটা ধরছে না। বেশ রাগ করে আছে রূপা, সারাদিন তো তাকে একটি বারও ফোন দিল না, সেই কারণে রূপা ফোন ধরছে না। আয়াত বেশ বুঝতে পারছে ব্যাপারটা। অনেকবার ফোন দেওয়ার পরেও ফোন রিসিভ করে ও প্রান্তে ফুপিয়ে কান্নার আওয়াজ শুনতেই আয়াতের বুকটা ছাত করে ওঠে। বুঝতে পারছে মেয়েটা বড্ড অভিমান করে আছে তার উপরে। সরি রূপা, আমার ভুল হয়ে গেছে, এবারের মতো মাফ করে দেওয়া যায় না? আপনি কেন মাপ চাইছেন? চাইবে তো আমি, আমারই দোষ। কেন বললাম না আপনি আমার কি হবু স্বামী? জানি না, আপনি এটা খবিস। সারাটা দিন কেটে গেল, একটা বারও আমাকে ফোন দেননি। জানেন আমি সারাটা দিন কত কেঁদেছি? সরি বললাম তো। আর তুমি বাসা থেকে চলে যাওয়ায় আমার খাওয়া দাওয়া সব বন্ধ করে দিয়েছে আম্মু। যতক্ষণ পর্যন্ত তোমাকে আমি এই বাসায় না নিয়ে আনছি, ততক্ষণ বাসায় আমার খাওয়া দাওয়া সব বন্ধ। বেশ হয়েছে, আম্মু একেবারে ঠিক কাজটি করেছে। বাপ্পা, এর মধ্যে আন্টি আম্মু হয়ে গেল, আর তুমি হাসছো, আর এদিকে আমার পেট তো চো চো করছে খেতেতে। প্লিজ তোমার শাশুড়ি মাকে বলো আমাকে খেতে দিতে। না না, একদম না, আপনার এটা শাস্তির প্রাপ্য, বুঝেছেন মিস্টার? প্লিজ প্লিজ, এবারের মতো মাপ চাইছি, আর ভুল হবে না। ঠিক তো? ঠিক আছে, তুমি বরং আমার বাসার নিচে এসে ফোন দিও, আমি আমার হবু বরটার জন্য খাবার নিয়ে আসবো। এখন? আর এত রাতে আসবো? আসতে হবে, না হলে তোমার সাথে কোনো কথা নেই, বুঝেছ? কি আর করা, আমি 10 মিনিটের মধ্যেই আসছি। এই তো, গুড বয়। আর হ্যাঁ, সাবধানে গাড়ি চালিয়ে আসবে কিন্তু, পথে যে কিছু যেন না হয়। ওকে। আয়াত গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে। মাঝ রাস্তায় যেতেই আয়াতের ফোনে কল আসে। দেখে একটা অচেনা নাম্বার। রিসিভ করে ওপাশ থেকে বলে, আয়াত সাহেব, আমি ওসি বলছি, আপনি এক্ষুনি হাসপাতালে আসেন। কথা বলার সুযোগটুকু দেয়নি, ফোন কেটে দেয়। আয়াত ভাবে কোনো জরুরি কিছু হবে, তাই হয়তো যেতে বলেছে। আয়াত রূপাকে ফোন দেয়, দেখে ফোন সুইচ অফ বলছে। রূপার আবার কি হলো, ফোনটা সুইচ অফ কেন? এখন তার কাছে না গেলে ভীষণ মন খারাপ করবে, আর ওইদিকে ওসি বলেছে হাসপাতালে যেতে। কি করি, ধুর, ফোনটাও সুইচ অফ করে রেখেছে। ছোট্ট একটা মেসেজ সেন্ড করে দেয় রূপাকে। আয়াত গাড়ি নিয়ে হাসপাতালে চলে যায়। গাড়ি পার্কিং করে যেই তার চেম্বারের দিকে যাবে, ঠিক সেই মুহূর্তে পেছন থেকে কে যেন তার কাঁধে হাত রেখেছে। আয়াত পেছনে ঘুরে দেখে আলী, রক্তাক্ত চোখ দুটি এক দৃষ্টিতে তাকিয়ে আছে তার দিকে। এমন রক্তাক্ত চোখ দেখে চমকে যায় আয়াত, বলে, কি ব্যাপার, কিছু বলবে? স্যার, ওসি সাহেব আপনার জন্য অপেক্ষা করছে লাশ কাটা ঘরে। ও ওখানে যেতে বলেছে আপনাকে। আলীর অদ্ভুত কণ্ঠস্বর শুনে খটকা লাগে আয়াতের। আরেকটা কথা ভেবে পারছে না, এত রাত্রে লাশ কাটা ঘরে থাকবে কেন? আমার চেম্বারে বসে থাকতেন, ওখানে কি করে? কি হলো স্যার, দাঁড়িয়ে আছেন যে, যাবেন না? আলীর কথায় ঘোর কেটে বলে, হ্যাঁ চলো। আয়াত সামনে এগিয়ে গিয়ে হাঁটছে, আর আলী পেছনে। লাশ কাটা ঘরে বারান্দায় আসতেই আলীকে বলে, দরজাটা বন্ধ কেন? ওসি সাহেব না ভেতরে, দরজা খোলো। কথাটা বলে আয়াত পেছনে তাকাতেই দেখে আলী নেই। ব্যাপার কি, আলী আবার কোথায় গেল?
মাত্রই তো তার সাথে কথা হলো, গেল কোথায়? আলী, এই আলী, কোথায় গেলে? ডাকতে থাকে, কিন্তু আলীর আসার কোনো পাত্তাই নেই। হঠাৎ টকটক করে দরজা খোলার শব্দ শুনে আয়াত দেখে দরজা খুলে গেছে, কিন্তু কিভাবে? একটু আগেই তো দরজাটা বন্ধ ছিল। কোনো ঝোড়ো বাতাসও নেই, আর কারো হাতের ধাক্কাও লাগেনি, তাহলে খুলল কি করে? আয়াত ধীরে ধীরে চুপিসারে দরজায় যেই স্পর্শ করবে, ঠিক সেই মুহূর্তে পিছনে কুকুরের ঘেউ ঘেউ শব্দে ভয়ে দুই পা ছিটকে পিছিয়ে আছে আয়াত। কুকুরগুলো জোরে জোরে ঘেউ ঘেউ শব্দে তার কানে তালা ধরে গেল। চারিদিকে ঘুটঘুটে অন্ধকার। আকাশে চাঁদটা কিছুক্ষণ আগেই ঠিক ছিল, কিন্তু মুহূর্তেই কালো মেঘে ঢেকে পুরো পরিবেশটা অন্ধকারে ঢেকে গেছে। আয়াত কুকুরগুলোকে তাড়িয়ে দিয়ে বাইরে থেকে দাঁড়িয়ে ওসিকে কয়েকবার ডাকাডাকি করে, কিন্তু ওসির কোনো সাড়া শব্দই নেই। কি আশ্চর্য, ওসি ঘরের ভেতর থেকেও আমার ডাকে আসছে না কেন? তবে কি আলী মিথ্যে বলেছে? ভেতরে না থাকলে ওসি গেলটা কোথায়? আর আলী আবার আমাকে যেতে বলে সে কোথায় উদয় হয়ে গেল? কোনো প্রশ্নের উত্তর পাচ্ছে না। হঠাৎ ঘরের ভেতর থেকে চো চো করার শব্দে আয়াতের ঘোরটা কাটে। বাইরে থেকে তাকিয়ে দেখে ঘরের ভেতরে নিবু নিবু আলো জ্বলছে, আর দুইজন লোক হালকা আলোতে বোঝা যাচ্ছে দাঁড়িয়ে থেকে তারা যেন কি মুখে দিচ্ছে। আয়াত ধীরে ধীরে ঘরের ঢুকে চমকে দাঁড়ায়। দেখে লোক দুটো একটা লাশের শরীর থেকে ছুরি দিয়ে কেটে কেটে মাংস চিবিয়ে খাচ্ছে। নিবু নিবু আলোতে তাদের চেহারাটা ভয়ঙ্কর দেখাচ্ছে। হাতে ইয়া বড় বড় নখ দিয়ে লাশটার হৃৎপিণ্ডটা মুচড়াচ্ছে আর টানছে। এই দেখে আয়াত ভয়ে আতঙ্কে প্রচণ্ডভাবে ঘামছে। কলিজায় যেন পানি শুকিয়ে গিয়ে শক্ত পাথরের মতন হয়ে গেছে। হৃৎপিণ্ডটা এইভাবে ক্রমান্বয়ে বাড়ছে যে শরীরটা থরথর করে কাঁপছে। তার জোরে চিৎকার করতে পারছে না, প্রচণ্ড ভয়ে। আয়াত মনে মনে বলে, এখান থেকে পালাতে হবে, না হলে আর রক্ষে নেই। আয়াত যেই পিছনে ঘুরে দরজার দিকে পা বাড়াতে যাবে, ঠিক সেই মুহূর্তে দরজাটা ঠাস করে বন্ধ হয়ে যায়। হাত দিয়ে জোরে দরজা টানতে লাগলো, কিন্তু দরজা কিছুতেই খুলতে পারছে না, যেন বাইরে থেকে কেউ দরজাটা লক করে দিয়েছে। কিরে, কোথায় যাচ্ছিস? অদ্ভুত মোটা কণ্ঠস্বরে আয়াত থমকে দাঁড়ায়। ভয়ে পিছনে তাকাতেই জোরে চিৎকার দিয়ে ওঠে। চোখের সামনে খুব ভয়ঙ্কর নরপিশাচের রূপ দেখে আয়াত চিৎকার করে ওঠে। ভয়ে দৌড়ে ঘরের কর্নারে চলে যায়। বারবার আয়াত তাদেরকে অনুরোধ করছে যেন তাকে না মারে, কিন্তু নর হিংস্র পিশাচরা তো কোনো দয়া মায়া নেই তাদের। তারা মানুষের রক্ত খাওয়ার জন্য ছটফট করে। ধীরে ধীরে এগিয়ে আসছে আয়াতের দিকে। নরপিশাচেরা এসে আয়াতের গলা চেপে ধরে শূন্যে তুলে নেয়। জোরে চেপে ধরায় নিঃশ্বাস নিতে পারছে না সে। তাদের সাথে ধস্তাধস্তি করছে নিজেকে ছোটাতে। ছুঁড়ে মারে আয়াতকে। গিয়ে পড়ে লাশ কাটা বেঞ্চের উপরে। তৎক্ষণাৎ আয়াতের দুই হাত চেপে ধরে এক নরপিশাচ। নিজেকে ছোটাতে পারছে না ওদের থেকে। আয়াতের ভয়ে কলিজা শুকিয়ে যায়। এই দেখে আরেক নরপিশাচ হাতে চকচকে ধারালো ছুরিটা নেয়। যে পিশাচটা এক কোপ দেবে, ঠিক সেই মুহূর্তে নিজের সর্বশক্তি দিয়ে জোরে চিৎকার দিয়ে এক ধাক্কা দেয়, আর পায়ে লাথি দিয়ে বেঞ্চ থেকে উঠে দাঁড়ায় আয়াত। দৌড়ে গিয়ে দরজাটা জোরে লাথি মেরেই ভেঙে এক লাফ দিয়ে বাইরে এসে দাঁড়ায়। মুহূর্তে পেছনে কে যেন আয়াতের পিঠে জোরে নখের আঁচড় বসিয়ে দেয়। তীব্র যন্ত্রণায় জোরে চিৎকার দিয়ে উঠে পিছনে ফিরে দেখে আলী রক্তাক্ত ভয়ঙ্কর চেহারায় অগ্নি দৃষ্টিতে তাকিয়ে আছে। এই দেখে আর পিঠে প্রচণ্ড যন্ত্রণায় সেন্সলেস হয়ে পড়ে সেখানেই। পরদিন বিকেল 5টা। আয়াতের জ্ঞান ফিরে দেখে হসপিটালের বেডের উপরে সে শুয়ে আছে। পাশে রূপা বসে আছে। টপ টপ করে চোখের পানি পড়ছে। তার চোখ দুটি লাল হয়ে আছে কেঁদে কেঁদে। কেঁদে কেঁদে মেয়েটার চোখ দুটো ফুলে গেছে, যেন মেয়েটার সারা রাত ধরে কেঁদেছে তার জন্য। আয়াত রূপার হাতটা শক্ত করে ধরে। চমকে যায় রূপা, দেখে আয়াতের জ্ঞান ফিরেছে। চেয়ে চেয়ে উঠে আয়াতের মা বাবাকে ডাকাডাকি করে। ছেলের জ্ঞান ফিরে এসেছে শুনে দৌড়ে ছুটে এসে আয়াতকে জড়িয়ে ধরে, জোরে জোরে কাঁদছে। ডাক্তার এসে চেক আপ করে বলে, স্যার অনেকটা সুস্থ আছেন, ভয়ের কিছু নেই। আয়াতকে জিজ্ঞেস করে তার মা, এই অবস্থা কি করে হলো? আয়াত কিছু বলছে না দেখে তারাও আর জিজ্ঞাসা করেনি। রূপার হাতে খাবার দেখে আয়াত বলে, সরি। একটা থাপ্পড় দিব? কে বলেছিল রাতে হসপিটালে যেতে? ফোন বন্ধ করে রেখে একটা মেসেজ দিয়ে চলে গেলে, আর আমি তোমার জন্য বিরিয়ানি রান্না করে অপেক্ষা করছিলাম। তুমি আসবে, কিন্তু তুমি এলে না। হসপিটাল থেকে তোমার ফোন থেকে কেউ একজন বলে
রূপা ডুকরে কেঁদে ওঠে। রূপার এমন কান্না আয়াত সহ্য করতে পারেনি। দুই হাতের বাহু টোরে জড়িয়ে ধরে রূপাকে। মেয়েটা বড্ড ভালোবাসে তাকে। শক্ত করে জড়িয়ে ধরে রূপাকে, যেন তাকে ছেড়ে চলে না যায়। কিছুক্ষণ পরে হসপিটালের এমডি আর ওসি আসে। এমডি আয়াতের পাশে বসে বলে, ডক্টর আয়াত, কি অবস্থা আপনার? জি ভালো। ভালো তো হতেই হবে, পাশে এমন ওয়াইফ থাকলে কোনো হাজব্যান্ডই অসুস্থ থাকার কথা না। বাই দ্য ওয়ে, আপনার এমন অবস্থা কি করে হলো? আর আপনি পুরনো পরিত্যক্ত লাশ কাটা ঘরে কি করছিলেন? কি? সেটা পরিত্যক্ত লাশ কাটা ঘর? হ্যাঁ, এমন অবাক হচ্ছেন কেন? না মানে হয়েছেটা কি, দুদিন যা হয়েছে সব ঘটনা খুলে বলে। সবাই শুনেই চমকে যায়। রূপা বলে, কই, আমি তো লাশ কাটা ঘরে যাইনি। ইনফ্যাক্ট তুমি ওই দিন একা লাশ কাটা ঘরে গিয়েছিলে, আর মাঝে মধ্যেই তুমি কার সাথে যেন কথা বলতে। ইনফ্যাক্ট আমি যে তোমার সেক্রেটারি, সেই দিকে কোনো পাত্তাই নেই তোমার। এই কথা শুনে আয়াত আকাশ থেকে পড়ল। তাহলে আমি এই 1 মাস কার সাথে কথা বললাম? ল্যাবে কার সাথে সারাক্ষণ কথা বলে রিসার্চ করলাম? কোনো প্রশ্নের অ্যান্সার সে খুঁজে পাচ্ছে না। এমডি বলে, আসলে একটা সত্যি কথা আপনার জানা দরকার। এই যে দেখছো, একজন বয়স্ক লোককে দেখিয়ে, এরা হলো ডোম, আর এ হলো থানার ওসি। আয়াত এদের পরিচয় জেনে একদম শক খায়। 2 দিন আগে যে ওসি, সে নয়, আর নয় ওই দুজন ডোম। আর ভাবতে পারছে না, একজন ডক্টর হয়ে এতদিন ভূত প্রেতের সাথে রিসার্চ করেছে। প্রচণ্ড ডিপ্রেশনে পড়ে যায় আয়াত। 4 বছর আগে ওই পরিত্যক্ত লাশ কাটা ঘরে লাশ কাটা ছেঁড়া করেছে আলী আর কালু নামে 2 জন ডোম। আর ওরাই ওই পরিত্যক্ত লাশ কাটা ঘরে 2 জন নৃশংসভাবে কে যেন খুন করে। এদের মৃত্যু রহস্য আমরা পাইনি। এর 6 মাস পরে ফরেনসিক, যেটা আয়াত বর্তমানে 1 মাস হলো আছে, তার আগে অনেকেই এসেছে, কিন্তু কোনো কারণ ছাড়াই চলে যায় তারা। ডক্টর অজয় পাল ও তার সেক্রেটারি জয়া সেনগুপ্ত, 2 জনেই ওই লাশ কাটা ঘরে এমনভাবে নৃশংসভাবে মেরে ফেলে তাদেরও কোনো না কোনো কারণেই মেরেছে। পুলিশ এর কোনো সূত্রই আজও খুঁজে পায়নি। এর 1 বছর পর সেই লাশ কাটা ঘরে রাতের বেলায় চিৎকার চেঁচামেচি আর ডেড বডি রাখা কৃত লাশ। পরের দিন ডোমেরা গিয়ে দেখে পা থেকে গলা পর্যন্ত শরীরে কোনো ছিটে ফোটা মাংসও নেই। আর রাত্রিবেলা ডোমেরা ওই ঘরে বসে কাজ করতে পারত না। অদ্ভুত আওয়াজ আসে ওই ঘর থেকে। এরপর থেকে ওই লাশ কাটা ঘরটা পরিত্যক্ত ঘোষণা করা হয়। পরে হসপিটালে অপোজিট পাশে একটা লাশ কাটা ঘর নির্মাণ করে বর্তমানে ওইখানেই লাশ কাটা ছেঁড়া করা হয়। এমডির কথা শুনে আয়াতের এখন সব কিছু পানির মতো পরিষ্কার হয়ে গেল। মনে মনে আয়াত বলে, আল্লাহর অশেষ রহমতের কারণে আজ সে বেঁচে ফিরতে পেরেছে। না হলে আজ তাকে ওই পরিত্যক্ত লাশ কাটা ঘরে ওই ভয়ঙ্কর নরপিশাচ রূপীদের হাতে নৃশংসভাবে ক্ষতবিক্ষত ডেড বডিটা পড়ে থাকতো তার।